আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শনিবারের প্রথম আলোতে স্বাগতম। তো আজকে হচ্ছে ৬ জুন ২০২৬। আপনারা দেখেন যে সৃজনশীল অর্থনীতিতে আ জোর বরাদ্দ হবে ৩০০ কোটি টাকা। এ বিষয়ে একটি প্রতিবেদন এসেছে। তো আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে দেখি তাহলে জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ অংশ আসে হচ্ছে আপনার সৃজনশীল অর্থনীতি থেকে। ইন্দোনেশিয়ার আপনার জিডিপিতে 7.28% আসে হচ্ছে সৃজনশীল অর্থনীতি থেকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 2.5% আসে হচ্ছে সৃজনশীল অর্থনীতি থেকে। কিন্তু বাংলাদেশে এই সৃজনশীল অর্থনীতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বাংলাদেশ সরকার হচ্ছে এই যে সম্ভাবনাময় খাত এখানে 1.5% হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশনে নিয়ে যেতে চায়। এজন্য ২০২৬ এবং ২৭ অর্থবছরে যে বাজেট প্রণয়ন হতে যাচ্ছে সেখানে সৃজনশীল অর্থনীতিতে আপনার বাজেট রাখা হয়েছে ৩০০ কোটি টাকা এবং সরকার আরও মনে করছে যে দেশের তরুণদের যে মাদক সন্ত্রাস ও উগ্রবাদ এটি থেকে দূরে রাখতে হচ্ছে আপনার সৃজনশীল যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর উপর জোর দেবে সরকার। তারপর দেখেন যে সৃজনশীল অর্থনীতি বলতে আসলে আমরা কী বুঝি? এখানে মূলত আপনার নাচ, গান, চলচ্চিত্র, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদি হচ্ছে আপনার সৃজনশীল অর্থনীতির অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে বিষয়। এরপর দেখেন যে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনায় নতুন জটিলতা। ব্যাপারটা হচ্ছে যে আমরা মনে করতে পারছি যে খুব শীঘ্রই হচ্ছে আপনার ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আ শান্তি চুক্তি হবে বলে মনে হচ্ছে না। একটু সময় লাগবে কারণ কিছু বিষয়ে খুব মেজর হচ্ছে আপনার আ বিরোধ রয়েছে উভয় পক্ষের মাঝে। তারপর দেখেন যে হিজবুল্লাহর প্রতি হচ্ছে সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে তেহরান। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারপর আমেরিকা চাচ্ছে আরও কিছু বিষয়। আমেরিকা এই যে শান্তি আলোচনা বা যে চুক্তি সেটিকে বাস্তবায়ন করতে হলে তারা বলছে যে মিডল ইস্টের যে আরব দেশগুলো রয়েছে ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী তাদের যে সম্পর্ক যে স্বাভাবিকীকরণের যে বিষয়টা সেটি আবার সামনে নিয়ে আসছে। তো এই যে বিষয়টা এটার কারণেই কিন্তু হচ্ছে আপনার এই শান্তি আলোচনা বা যে চুক্তির যে চূড়ান্ত ধাপ সেটি অর্জন করা সম্ভব হচ্ছে না। এরপর দেখেন যে হাম উপসর্গে হচ্ছে আরও ৫ জন শিশুর হচ্ছে মৃত্যু। তো আমরা জানেন যে বাংলাদেশে হাম একটা মহামারী আকার হচ্ছে নিয়েছে। এটি একটি আরএনএ ভাইরাস। তো এরকম আরও আরএনএ ভাইরাস রয়েছে যেমন ডেঙ্গু তারপরে আপনার হচ্ছে মাম্পস। এই গুটি বসন্ত এটা সম্ভবত আরএনএ ভাইরাস নয়। তো আপনারা এটা হচ্ছে মনে রাখতে পারেন এবং আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে হাম্পসের এগেইনস্টে আমরা কোন ভ্যাকসিন হচ্ছে ব্যবহার করে থাকি। এরপর লক্ষ্য করেন যে বিশ্বকাপে বাংলাদেশ শুধু ফ্যান জার্সিতে ১১ই জুন থেকে আপনার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং মেক্সিকো, কানাডা এবং হচ্ছে যুক্তরাষ্ট্র হবে হচ্ছে আপনার এবারের বিশ্বকাপ যেখানে ৪৮টি দল হচ্ছে অংশগ্রহণ করছে। তো আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ এটি কোন ভেন্যুতে হচ্ছে অনুষ্ঠিত হবে। তো বিশ্বকাপের যে জার্সির বাজার এটি আসলে বিলিয়ন ডলারের বাজার প্রায় ৮৩৯ কোটি মার্কিন ডলারের হতে পারে এবারের যে বাজার রয়েছে গ্লোবাল গ্রোথ ইনসাইট অনুযায়ী। তো এই ছিল আমাদের আজকের প্রথম পাতার খবর। এরপর আপনারা দেখেন যে সৃজনশীল অর্থনীতিতে যে ৩০০ কোটি টাকার হচ্ছে বরাদ্দ দেওয়া হবে এটি মূলত আপনার সরকার কী করবে এ বিষয়ে একটা কলাম এসেছে। তো প্রথমত আমি একটু বলি যে সৃজনশীল অর্থনীতির যে বিষয়টা এটা সরকারের কিন্তু ইশতেহারে হচ্ছে আপনার ছিল। তো সরকার হচ্ছে তার নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতি নিয়ে কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এতে বলা হয়েছে যে জিডিপিতে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান হবে কমপক্ষে ১.৫% এবং কর্মসংস্থান হবে ৫ লাখ। তো সৃজনশীল অর্থনীতি খাতের কৌশলগত নেতৃত্ব দিতে বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটি গঠন ও আন্তর্জাতিক উৎসব ও বাজারে সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে জাতীয় ব্র্যান্ড চালু করার প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। এই যে সম্ভাব্য খাতে যে বাজেট দেওয়া হচ্ছে এটি আসলে কিভাবে ব্যয় করা হবে? প্রথমত ঢাকার যে পূর্বাঞ্চল রয়েছে সেখানে ১০০ একর জায়গার উপর একটি সৃজনশীল কেন্দ্র বা ক্রিয়েটিভ হাব করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গল ফাউন্ডেশনকে। এরপর আপনারা দেখেন যে আরেকটি সিদ্ধান্ত হলো দেশের জেলা উপজেলা পর্যায়ে যে শিল্পকলা একাডেমি চত্বরে হবে সৃজনশীল কেন্দ্র। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাক যৌথভাবে এই বিষয়টি নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করবে। তারপর দেখেন এখানে আরও একটি বিষয় রয়েছে যে সম্ভাব্য খাত বলতে আমরা আসলে বোঝাচ্ছি কাকে। অর্থ বিভাগ কিছু খাতকে চিহ্নিত করেছে। লোকসংস্কৃতি ও ঐতিহ্য এর মধ্যে হচ্ছে অন্যতম।
লোকসংস্কৃতির মধ্যে রয়েছে লোকসঙ্গীত, লোকনৃত্য, পালাগান, জারি গান। তাছাড়া হস্তশিল্প রয়েছে, যার মধ্যে রয়েছে শীতলপাটি, মাটির কাজ, বাঁশ, বেতশিল্প। ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে রয়েছে বাংলা নববর্ষ ও গ্রামীণ মেলা ইত্যাদি। এরপর দেখেন যে ভারত হচ্ছে নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে। ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী। তিনি রিসেন্টলি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। এই বিষয়টি এখানে এসেছে। তো আজকের অভিমত বিশ্লেষণ অংশে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। আলতাফ পারভেজ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে হাতে ফ্যান নিয়ে খোঁড়া জীবনে কেমন বাজেট চাই। আপনারা জানেন যে এই মাসে আমরা নর্মালি আমাদের যে বাজেট সেটি প্রণয়ন করা হয়ে থাকে। তো তিনি বলেছেন যে তাপমাত্রার সমস্যাও একান্ত ভুল উন্নয়ন মডেলজনিত সমস্যা, যা ধীরলয়ে অস্তিত্বকে ধ্বংসের দিকে নিচ্ছে। এরকম অবস্থায় কেমন বাজেট প্রয়োজন তা নিয়ে লিখেছেন আলতাফ পারভেজ। তিনি বলছেন যে মানুষের শারীরিক মানসিক ক্ষতির পাশাপাশি গরম যত বাড়ছে, অর্থনৈতিক উৎপাদনশীলতা তত কমছে। গরমে মানুষের আয় রোজগারে বেশি ক্ষতি হয় অনানুষ্ঠানিক অর্থনীতির দেশে। শহরগুলোতে লাখ লাখ এসির ব্যবহার সমাজে কেবল বাড়তি উষ্ণতা ছড়াচ্ছে, দেশ জুড়ে বিদ্যুৎ বৈষম্য বাড়াচ্ছে। এই বৈষম্যের অভিভাবকও অবশ্যই রাজনীতি। তো বিষয়টা আসলে এখানে এক্সপ্লেইন করার মতো কিছুই নেই। আপনারা বুঝতে পারছেন যে গরমে আসলে দেশের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে এবং এটি আমাদের অর্থনৈতিক উৎপাদনশীলতায় একটা ব্যাপক প্রভাব রাখে। আর এই গরম বাড়ার মেন রিজন কি? গরম বাড়ার মেন রিজন হচ্ছে আমাদের যে পরিবেশ, সেটির সঠিক ব্যবস্থাপনা আমরা করতে পারছি না। লাখ লাখ এসির ব্যবহার কিন্তু আপনার গ্রাম অঞ্চলে মানুষদের বিদ্যুতের চাহিদাকে কিন্তু আপনার তৈরি করছে, বিদ্যুতের যে বৈষম্য সেটি সৃষ্টি করছে। তো এই বিষয়গুলো রাজনৈতিক সমাধান থাকা উচিত। যাই হোক, এই হচ্ছে অভিমত বিশ্লেষণ অংশ। এরপর লক্ষ্য করেন যে আন্তর্জাতিক অংশে কিছু বিষয় এসেছে। প্রথমত, হঠাৎ উত্তর কোরিয়া সফরে শি জিনপিং আবার উত্তর কোরিয়া যাচ্ছেন। তিনি 8 জুন 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন এবং আপনারা জানেন যে উত্তর কোরিয়া আসলে মিত্র দেশের সংখ্যা খুব কম। রাশিয়ার পরে চীন তাদের একমাত্র সঙ্গী। তো সেই খাতিরেই আপনার শি জিনপিং এখন উত্তর কোরিয়ায় যাচ্ছেন। আর পুতিনকে আলোচনায় বসার অনুরোধ। তো 2022 সালে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, এরপর প্রথমবারের মতো আপনার ভ্লাদিমির জেলেনস্কি পুতিনকে খোলা চিঠি লিখেছেন। তো এই খোলা চিঠি কিছু বিষয় উঠে এসেছে যে জেলেনস্কির চিঠি হাতে পেয়েছেন পুতিন ট্রাম্পের মধ্যস্থতায় আপোষের শর্ত দিয়ে কঠোর বার্তা। তো এখানে কিছু বিষয় আসলে আলোচনায় থাকবে, যেমন আপনার যুদ্ধ বিনিময়, তারপরে যুদ্ধবিরতি, এই বিষয়গুলো এখানে আলোচনায় থাকবে। তো আপনারা জানেন যে গত যে শর্তগুলো ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইউক্রেনকে দানভাস অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ট্রাম্পের যে অ্যাঙ্করেজ সমঝোতা সেটির ভিত্তিতেই আপনার আপোষে রাজি আছেন পুতিন। তারপরে দেখেন যে ইউক্রেনীয় ড্রোন হামলা বাড়লেও যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা প্রতিদিনে নতুন নতুন এলাকা দখল করছে বলে দাবি পুতিনের। তো এই ছিল বিষয়। এরপর দেখেন যে আজকের মতামত অংশে কিছু বিষয় এসেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকার। তো এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, জনগণের জীবনযাত্রার মানে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। তো এই যে হুট করে একটা বিদ্যুতের দাম বাড়ানো, এটি কিন্তু সাধারণ যে গ্রাহক সমাজ রয়েছে তাদের জীবনযাত্রাকে কিন্তু ব্যাহত করবে। তারপরেও সরকার এই বিষয়টি সংশোধন করেছে। সরকার বলেছে যে আপনার যাদের আয় নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য বিদ্যুতের দাম আগের মতোই থাকবে। তো বিশ্লেষকরা বলছে যে আমরা মনে করি যে বিদ্যুৎ খাতের অপচয়, দুর্নীতি, অযৌক্তিক ব্যয় ও ক্যাপাসিটি সার্জ বন্ধ না করে জনগণের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার সহজ আমলাতান্ত্রিক সমাধানের পথ থেকে বেরিয়ে আসা জরুরি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারের মধ্যেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা পত্রিকা প্রণয়ন করা প্রয়োজন। এরপর দেখেন যে ইরান যুদ্ধ যেভাবে বদলে দিচ্ছে উপসাগরীয় অঞ্চল। তো আপনি হাসান ফেরদাউস কিছু বিষয় এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ক্যাথলিকদের বিশ্বাস স্বর্গ ও নরকের মাঝখানে একটি জায়গা আছে যার নাম লিম্বো। স্বর্গে যেতে হলে এই লিম্বো পেরিয়ে যেতে হবে, কিন্তু কবে, কখন, কিভাবে এই লিম্বো পেরোবেন তার নিশ্চয়তা নেই।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে আমরা এখন এই লিম্বোতে রয়েছি। শান্তির পথ অর্ধেকে এগিয়ে এসেছি, কিন্তু বাকি অর্ধেক কবে পেরোবো তা কেউ বলতে পারছে না। এখনকার অবস্থা না স্বর্গ, না নরক, না যুদ্ধ, না শান্তি। আচ্ছা, এদিকে চুক্তি স্বাক্ষরের পূর্বশর্ত হিসেবে নতুন এক গৌর পাকিয়ে বসেছেন ট্রাম্প। তিনি বলেছেন, একাধিক আরব ও মুসলিম দেশকে বাধ্যতামূলকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের লক্ষ্যে তথাকথিত আব্রাহাম চুক্তির অন্তর্ভুক্ত হতে হবে। এই বিষয়টি আপনাদেরকে বলেছি যে এটা আসলে অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ আপনারা জানেন যে সৌদি আরব এই যে ইসরায়েলের সাথে যে সম্পর্ক, সেটি আসলে এক পা দিয়ে আমরা ২ পা সরে এসেছে, এবং তারা বলেছে যে ফিলিস্তিন প্রশ্নে স্পষ্ট অগ্রগতি অর্জন করতে হবে। আদারওয়াইজ তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে চায় না। তো দেখেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানিদের আরও ঐক্যবদ্ধ করেছে, এবং ইরানকে ব্যতীত কিন্তু আপনার এই যে মধ্যপ্রাচ্যে কিন্তু স্থিতিশীলতা অর্জিত হবে না, এবং উপসাগরের যে নিরাপত্তা সেটিও কিন্তু অর্জন করা সম্ভব হবে না। তো এই বিষয়টি বলা হচ্ছে যে উপসাগরীয় দেশগুলোকেই ঠিক করতে হবে কীভাবে তারা এই ২ লক্ষ্য অর্জন করতে পারবে, কারণ ইরানকে বাদ দিয়ে কোনো নিরাপত্তা স্থাপত্য নির্মাণ করা সম্ভব নয়, সে কথা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এরপর দেখেন যে পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এবং সামনের দিকে আরও প্রকটভাবে হবে তা নিয়ে আর প্রশ্ন নেই। এখন প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন মোকাবিলায় আমরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছি এবং যে প্রস্তুতি নিচ্ছি তা যথেষ্ট কিনা। এরপর দেখেন যে যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ নেই পুতিনের। তো জন পল সার্ত্রের অন্তহীন নরক নিয়ে অস্তিত্ববাদী নাটক নো এক্সিট 1944-এর মে মাসে প্রথম যখন প্যারিসে মঞ্চস্থ হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ৫ম বছরে পা দিতে যাচ্ছে, এবং নাটকে দেখা যায় যে সদ্য মৃত ৩ লোক নরকের এক কক্ষে বন্দী হয়ে আছেন, নিজেদের জীবনের ভুল সিদ্ধান্তগুলোর মুখোমুখি হচ্ছেন, সেখান থেকে পালানোর কোনো পথ নেই। তো যুদ্ধ আসলে কোনো সমাধান নয়। তো ২০২২ সালে ইউক্রেনের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে কিন্তু অসংখ্য মানুষ মারা গিয়েছে। তো এই যে ব্যাপারটা, এখন যুদ্ধ থেকে আসলে পিছু পা হওয়ার সুযোগ কিন্তু নেই। অবশ্যই আপনার রাশিয়াকে তাদের যে লক্ষ্য সেটা অর্জন করতে হবে, এবং রাশিয়া সেটি অর্জন করতেই চায়। তো এখানে এই বিষয়টি এসেছে, আমি আসলে বিস্তারিত পড়ছি না। তারপর পড়াশোনা অংশ থেকে আমি কিছু বিষয় বলতে চাই। এখানে বাক্যশুদ্ধি করা এই অংশ থেকে প্রশ্ন এসে থাকে যে সাক্ষী শব্দের সঠিক ভাবে আমরা লিখতে পারি সাক্ষ্য, তারপর আগত শনিবার এভাবে ব্যবহার করা যাবে না, আগামী শনিবার। এরপরে দেখেন যে সকল ছাত্রগণ, এখানে বচনগত ভুল রয়েছে, সব ছাত্র হবে, ছাত্রগণ হবে না। এরপর দেখেন ছেলেটি ভয়ানক মেধাবী, এটি অত্যন্ত মেধাবী হবে। খাঁটি গরুর দুধ হবে না, গরুর খাঁটি দুধ। তারপরে দেখেন যে আপনার প্রমাণ, এটি কোনো শব্দ নয়, এখানে প্রমাণিত হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে তো আমরা আজকে আমাদের প্রায় পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। দু একটা বিষয় আলোচনা রেখে আমরা আমাদের আজকের পত্রিকার সেশনটা শেষ করব। তো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বিধিনিষেধে ভারতের রপ্তানি কমেছে বাংলাদেশি পণ্যের। তো গত অর্থবছরে 24-25 অর্থবছরে আমরা দেখেছি $152 কোটি আমরা রপ্তানি করেছি, কিন্তু 2025 এবং 26 সেশনে $146.58 কোটি, খুব বেশি বড় ব্যবধান না, বাট এটা প্রায় $6 কোটি, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটা ঘাটতি সৃষ্টি হয়েছে। আমরা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি পোশাক, তারপরে কৃষি প্রক্রিয়াজাত জন্য। তারপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে 3 বছরে সূর্যমুখীর উৎপাদন বেড়েছে দ্বিগুণ। তো এটা মনে রাখবেন যে সূর্যমুখী যে উৎপাদন সেটির বেড়েছে দ্বিগুণ, এবং বাজারে কিন্তু এই সূর্যমুখী তেলের চাহিদা রয়েছে। সূর্যমুখী ভাঙানোর নতুন মেশিন আসায় তেল তৈরির কাজও সহজ হয়েছে। তো কেন বেড়েছে, এর পেছনে রিজন দেওয়া হয়েছে। তো আমরা আমাদের পত্রিকা পর্যালোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।